জনাব মাহবুব কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাহবুব ভাই, আমাদের নতুন সরকার গঠিত হওয়ার পর আমরা দেখলাম যে বিভিন্ন দেশ থেকে নানা রকম অভিনন্দন জানিয়ে চিঠি আসছে। এটা তো অবশ্যই আমাদের জন্য ভালো। এমনকি আমরা এটাও দেখলাম যে এই মুহূর্তে বিশ্বের মোড়ল হিসেবে পরিচিত যে যুক্তরাষ্ট্র, তার যিনি রাষ্ট্রপতি জনাব ডোনাল্ড ট্রাম্প, তিনিও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন। সেই চিঠিটা নিয়ে আসলে আমরা একটু কথা বলতে চাই, কারণ চিঠিটা পড়ে অনেকেরই মনে হতে পারে এটা কি নিছকই একটা অভিনন্দন নাকি অন্য কিছু। আপনার কাছে এই চিঠিটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? থ্যাংক ইউ। আসলে চিঠিটা পড়ে আমার কাছে প্রথম যে রিয়াকশনটা হয়েছে যে এটা কি একটা সোভারেন দেশের হেড অফ দি গভর্নমেন্টের কাছে চিঠি, না এটা একটা কলোনির পাপেট সরকারের কাছে চিঠি, মানে একটা কলোনির পুতুল সরকারের কাছে চিঠি কিনা, এটা প্রথমে স্ট্রাইক করছে আমার কাছে যে আর ওই সোভারেন নেশন। কেন আপনার এরকম মনে হলো? কেন বলছি, আপনি দেখতে পারবেন। তো এটা একটা টোটালি একটা আনকার্টিয়াস চিঠি, একটা অসৌজন্যমূলক চিঠি। বলা হচ্ছে এটা কংগ্রেচুলেশন লেটার, অভিনন্দন বার্তা, বাট ইন ইফেক্ট এটা একটা অসৌজন্যমূলক আনকার্টিয়াস চিঠি। এবং এরকম চিঠি ট্রাম্পের পক্ষে লেখা সম্ভব, কারণ যিনি মানে ঈগল পাখি হয়ে আরেকটি দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যেতে পারেন, তার পক্ষে এরকম চিঠি লেখা অসম্ভব কিছু না। দেখেন, চিঠিটা আপনি যদি প্রথম থেকে আমি একটু পড়েই একটু অনুবাদ করার চেষ্টা করি। সেটা হচ্ছে, উনি প্রথমে লিখতেছেন যে অন বিহাফ অফ আমেরিকান পিপল আই কংগ্রাচুলেট ইউ অন ইউর হিস্টোরিক ইলেকশন। উনি এই ইলেকশনটাকে হিস্টোরিক বলতেছেন, ঐতিহাসিক নির্বাচন বলতেছেন। ঠিক আছে, এটা মনে রাখবেন। অ্যান্ড সাকসেসফুল টার্ম অ্যাজ প্রাইম মিনিস্টার। অর্থাৎ উনি চাচ্ছেন, উনি উইশ করতেছেন যে তারেক রহমান যেন তার টেনিউর ফুলফিল করেন, সাকসেসফুল টার্ম, অর্থাৎ একটা সফল টেনিউর যেন উনি শেষ করতে পারেন, এটা উনি চাচ্ছেন। এরপর দেখেন, এটা কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ, উনি টেনিউর ফুলফিল হোক এটা চাচ্ছেন উনি। এইটা উনি চাচ্ছেন, টেনিউর ফুলফিল হওয়া না হওয়াটা ওনার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করতেছে। এইটা আমাদের ইলেক্টোরেট বা আমাদের নির্বাচক মণ্ডলীর কোনো ভূমিকা নাই এখানে। এটা বুঝতে হবে কিন্তু। আচ্ছা, তারপর লিখতেছেন উনি, দি পার্টনারশিপ বিটুইন আওয়ার কান্ট্রিজ ইজ বেসড অন মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড এ শেয়ার্ড ইন্টারেস্ট ইন ফস্টারিং এ ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক। দেখেন, প্রথমে ইন্দো প্যাসিফিক চলে আসলো। আমাদের পার্টনারশিপটা কিসের উপর ভিত্তি করে? একটা ওপেন অ্যান্ড ফ্রি ইন্দো প্যাসিফিক। হ্যাঁ, এটি আমাদের মূল জায়গা। আচ্ছা, তারপর বলতেছেন অ্যাজ ইউ বিগিন ইউর টার্ম, আপনি যখন আপনার টার্ম শুরু করতেছেন, আই হোপ ইউ উইল হেল্প মি maintain the tremendous momentum in our trade relationship through the implementation of our agreement on reciprocal trade, which benefits farmers and workers in both our countries. এটা খুবই ভাইটাল একটা সেন্টেন্স। উনি বলতেছেন যে আপনি আমাকে হেল্প করবেন, পরস্পর হেল্প না, কিন্তু আমরা পরস্পরকে সাহায্য করবো তা না, আপনি আমাকে সাহায্য। আই হোপ ইউ উইল হেল্প মি, আপনি আমাকে সাহায্য করবেন। কিসে সাহায্য করতে হবে? যে মোমেন্টাম তৈরি হয়েছে এই যে রিলেশনশিপে, আমাদের দুই দেশের যে মোমেন্টাম তৈরি হয়েছে, যে মোমেন্টাম ইউনুস সাহেব তৈরি করে দিয়ে গেছেন, উনি শুরু করেছেন, এইটাকে আমরা করব, এটাকে আমরা ইমপ্লিমেন্টেশন অফ আওয়ার এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, আমাদের যে দুই দেশের মধ্যে যে রেসিপ্রোকাল, পারস্পরিক যে ট্রেড, যে বাণিজ্য, এইটা ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে আপনি আমাকে হেল্প করবেন। ঠিক আছে, সেটা কি হবে? হুইচ বেনিফিটস ফার্মার্স অ্যান্ড ওয়ার্কার্স ইন বোথ আওয়ার কান্ট্রিজ। দেখেন, এখানে দুইটা জিনিস আছে, ফার্মার্স অ্যান্ড ওয়ার্কার্স। এইটা
মানে আমাদের কৃষক এবং শ্রমিকের জন্য বেনিফিশিয়াল হবে। জি, কি বেনিফিশিয়াল হবে? তাইলে কৃষকের জন্য কি, বা আমাদের তাহলে কি আমাদের আমেরিকা থেকে গম কিনতে হবে? ট্রেড মানে না, তো আমেরিকা থেকে গম কিনতে হবে, তাহলে আমেরিকা থেকে আমরা তো এখন ব্রাজিল থেকে জানি কিনি, আমেরিকা থেকে গম কিনতে গেলে তো আমাদের বেশি দামে কিনতে হবে। এবং এটা কি আমরা বাধ্য? এগ্রিমেন্টে কি আছে? এগুলো তো সব এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, রাইট। প্রকাশ করা হয় না, আমরা জানি না কিছু কি হয়েছে এগ্রিমেন্টে। হ্যাঁ, তাহলে আমাদের গম কিনতে হবে ওখান থেকে বেশি দামে। আরেকটা কি, এটা ওয়ার্কারদের জন্য কি, এটা ফার্মার গেল, ওয়ার্কারদের জন্য হচ্ছে তুলা। এখন ধরেন যে আমরা তো তুলা কিনি ধরেন চায়না থেকে, ইন্ডিয়া থেকে, তারপরে আর কোথা থেকে যিনি কিনি। এখন আমেরিকার তুলা কিনতে গেলে তো আমাদের বেশি দামে কিনতে হবে, এবং তুলার উপরে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে এটা মানে ডিপেন্ডেবল, তাই না? তাইলে আমাদের কৃষি এবং আমাদের কি বলে শ্রমের বাজার, এইটা আপনি নিয়ন্ত্রণ করার একটা বোধহয় কিছু আছে এগ্রিমেন্টে। হ্যাঁ, এবং এইটা আপনি ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে সাহায্য করতে বলতেছেন আপনি তারেক রহমানকে। মানে আপনি তারেক রহমানকে সাহায্য করবেন না, তারেক রহমান আপনাকে সাহায্য করবে। যদি হয়তো যে এটা মিউচুয়াল হেল্প, মিউচুয়াল শব্দটা নাই তো, বা রেসিপ্রোকাল হেল্প সেটাও তো নাই, আপনি আমাকে সাহায্য করবেন, বুঝেন কিন্তু। আচ্ছা, তারপরে দেখেন ভয়াবহ জিনিস আছে এখানে, সেটা হচ্ছে উনি বলতেছেন, আই অলসো হোপ ইউ উইল টেক ডিসাইসিভ অ্যাকশন to complete the routine defense agreements that would finally give your military success to high-end American-made equipment, best of the world. দেখেন, উনি বলতে ডিসাইসিভ শব্দটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি দেখেন ইংরেজি একটা শব্দের একটা আলাদা দোতনা আছে, এটাকে যদি শুধুমাত্র সিদ্ধান্ত বলেন তাহলে হবে না কিন্তু। মানে প্রত্যেকটা ভাষার এক একটা শব্দের এক একটা দোতনা আছে, এক একটা ব্যঞ্জনা আছে। হ্যাঁ, ডিসাইসিভলি মানে হচ্ছে আপনার বিষয়টা মীমাংসিত, মানে শুধুমাত্র এটা সিদ্ধান্তমূলক তা না, এইটা মীমাংসিত, এটা অ্যাসার্টিভ। হ্যাঁ, আপনি ডিসাইসিভলি আমাকে করবেন, এই অ্যাকশনে যাবেন, ঠিক আছে? অর্থাৎ উনি ধরে নিছেন যে এই সমস্ত এগ্রিমেন্ট যদি বাস্তবায়ন করার প্রক্রিয়া শুরু হয়, তাহলে আমাদের দেশের বিভিন্ন কোয়ার্টার থেকে হয়তো প্রশ্ন উঠতে পারে। সেই জন্য উনি বলতেছেন ডিসাইসিভলি আপনাকে অ্যাকশনে যেতে হবে। আমি বুঝতে পারছি জিনিসটা একদম ক্লিয়ার। হ্যাঁ, আমার দর্শকরা বুঝতে পারছেন না। ডিসাইসিভলি আপনাকে অ্যাকশনে যেতে হবে, রাইট। ওকে, রাইট। এবং কি কেন সেটা হলো, আই অলসো হোপ ইউ উইল টেক decisive action to complement the routine defense agreements, ওকে, মানে নিয়মিত যে ডিফেন্স এগ্রিমেন্টসগুলো আছে, দ্যাট উড ফাইনালি গিভ ইউর মিলিটারি অ্যাক্সেস টু হাই এন্ড। তাইলে হবে কি, আপনার যে সামরিক যে শক্তি, সেইটা আপনার একটা উচ্চ পর্যায়ে, একটা উচ্চ মাত্রায় চলে যাবে। এবং কি হবে, আপনি কি পাবেন, আমেরিকান ইকুইপমেন্ট পাবেন, যেটা এখানে একটা বিজ্ঞাপন আছে কিন্তু, মানে আমেরিকান ইকুইপমেন্ট হচ্ছে পৃথিবীর সেরা, উনি বলতেছেন। এটা কিন্তু একটা বিজ্ঞাপন, ঠিক আছে, যে আপনি আমেরিকান মেড ইকুইপমেন্ট দ্য বেস্ট ইন দি ওয়ার্ল্ড, সেইটার আপনি সেটার অধিকারী হবেন আপনি। হ্যাঁ, কিন্তু এটাকে আমাদের ফ্রিতেও দিবেন, আমাদের টাকা দিয়ে কিনতে হবে, হ্যাঁ, তাই না? বটেই, টাকা দিয়ে কিনতে আপনি হবে, সেরা ইকুইপমেন্ট কিনতে গেলে তো আপনাকে বেশি টাকা দিতে হবে না। এবং বলতেছেন যে আপনাকে এই যে ডিফেন্স এগ্রিমেন্ট, এই যে সামরিক যে চুক্তিগুলি হয়েছে, এগুলি বাস্তবায়নের জন্য আপনাকে ডিসাইসিভ হইতে হবে। বাবারে বাবা, সাংঘাতিক ব্যাপার। মানে এটা এমন না যে আপনাকে এখান থেকে একেবারে একদম এক চুল পরিমাণ নড়া যাবে না, কোনো কিছুতে আপনাকে আপনাকে মানে ডিসাইসিভলি অ্যাক্ট করতে হবে, দোদুল্যমান থাকা যাবে না। এবং শেষে দেখেন, এইটা তো একেবারেই মানে উনি বলতে পারেন না। হ্যাঁ, সেটা উনি বলতেছেন, I look forward to working with you to make the relationship between the United States and Bangladesh stronger than ever, মানে আগের চাইতে বেশি শক্তিশালী হবে। My ambassador to Bangladesh, Brent Christian,
has by full confidence, ঠিক আছে, together we have an opportunity to make both of our nations more prosperous and secure. বলতেছেন যে আমার যে অ্যাম্বাসেডার আছে ঢাকাতে, আমার যে ওরা তো বাংলাদেশ নিয়ে এত চিন্তা করার মানে সময় নেই। উনি আছেন তার নেইবারিং সাউথ আমেরিকান কান্ট্রিগুলি, তারপরে ডেনমার্কের এই যে গ্রিনল্যান্ড তার নানা রকম আছে। বাংলাদেশ তো সেই জন্য বলতেছে আমার যেখানে অ্যাম্বাসেডার আছে সে তার প্রতি আমার আস্থা আছে। এবং আপনি বিষয়টা হচ্ছে যেরকম আপনি সে যা বলবে আপনি তা শুনবেন, কথাটা এরকম, বুঝতে পারছেন? আমি তো সব টাইম টু আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, আমার প্রতিনিধি হিসাবে আমার ওখানে অ্যাম্বাসেডার আছে, হ্যাঁ। এবং মাই অ্যাম্বাসেডার টু বাংলাদেশ ব্রেন্ট ক্রিস্টিয়ান হ্যাজ মাই ফুল কনফিডেন্স, আমার তার প্রতি পূর্ণ আস্থা আছে, ঠিক আছে। তার মানে উনি যেটা বলবেন ওইটাই আমার কথা, ওইটা উনি বলবেন না। হ্যাঁ, এইটা হচ্ছে যে টাইম টু টাইম মনিটর করার জন্য। ট্রাম্প তো আর এখানে এত সময় দিতে পারবেন না, তাই না? তার ফলে টাইম টু টাইম মনিটর করবার চুক্তিগুলির বাস্তবায়ন প্রক্রিয়া কতদূর হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে, এগুলি আমার অ্যাম্বাসেডার দেখবে, ঠিক আছে। তার মানে কি এটার মাধ্যমে আসলে আমরা কি কি বুঝতে পারবো? আপনি দেখেন সরকার এটাকে কিভাবে কি মূল্যায়ন করবে? আমি বলি শুনেন, ডক্টর ইউনূস মানে ভাবা যায় না ভাই, মানে এই একটা ইলেক্টেড গভর্নমেন্টের ঘাড়ে এতগুলো বোঝা চাপিয়ে দিয়ে গেলেন আর কি। এমনি তো তারেক রহমানের ঘাড় ছোট মানে ইন দি সেন্স যে নবীন একটা প্রাইম মিনিস্টার, হ্যাঁ, এবং সেইখানে এতগুলো ঝামেলা উনি মানে পাকাইতে হয়ে গেছেন আর কি, হ্যাঁ। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে যদি ডক্টর ইউনূস মাঝখানে না আসতেন এবং ডক্টর ইউনূস যদি নানাভাবে এই চুক্তিগুলি ইনিশিয়েট না করতেন তাহলে এই ধরনের চিঠি আমরা পেতাম না, আমরা আরো সম্মানজনক চিঠি পেতাম? হ্যাঁ, অবশ্যই চিঠি পাইতাম, সম্মানজনক চিঠি পাইতাম সবাই। কেন শেখ হাসিনার আমলে কি এরকম চিঠি আসছে নাকি? কারণ শেখ হাসিনা তো স্ট্যান্ড নিয়েছিল আমেরিকার বিরুদ্ধে, নাই না? আমরা তো দেখছি, তাই না? তো ফলে এই যে মানে এক ধরনের কি বলে যে পাবলিক বলতেছে যে দেশটারে বিক্রি করে দিয়ে গেছে, আমি ওইভাবে বলতে চাই না, হ্যাঁ। কিন্তু উনি যে সমস্ত ঝামেলা পাকায় দিয়ে গেলেন, এই যে যেমন ধরেন সরকারি কর্মচারীদের বেতন ডাবল করে দিয়ে গেছেন, আর এটা কিভাবে তারেক রহমান বাস্তবায়ন করবে? আপনি বাস্তবায়ন কি? আমি কালকে একটা রিপোর্ট পড়লাম, আপনি দেখেছেন কিনা জানি না, যে সরকারের যে পরিচালন ব্যয় এটা নির্বাহ করার জন্য সরকার গত বছর ঋণ নিয়েছে, মানে ঋণ নিয়ে ঋণের টাকায় সরকারের পরিচালনা ব্যয় সম্পন্ন করতে হয়েছে। এখন এটা যদি ডাবল করে দেন, বাস্তবায়ন করতে যান, তাহলে তো ঋণ আরো নিতে হবে। মানে এখন যতটুকু ব্যয় আছে বেতন ভাতা ইত্যাদি, এটাই সরকার দিতে ঋণ নিতে হয়। এবং বাংলাদেশের গত 10 বছরের ইতিহাসে এই প্রথমবার এই কাজটা তাকে করতে হলো। মানে এটা সম্ভবত এরশাদের আমলে একবার এরকম ঋণ নিতে হয়েছিল, আর কখনো হয়নি, কিন্তু এবার এসে ঋণ নিতে হলো। এটা হলো ইউনূস সাহেব এই কাজটা করে গেছেন। এবং দেখ, আমরা তো এখন জানতে চাই যে আমেরিকার সাথে এই যে এনডিএ, যেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এগুলো আমরা পুরোপুরি এখন জানতে চাই। এখন তো বোঝা গেল যে বেশ কিছু চুক্তি হয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে আমরা মানে এত যে সমালোচনা হচ্ছে এই গভর্নমেন্টের একটা ডিসিশনের ব্যাপারে, সেটা হলো যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মিস্টার খলিলুর রহমানকে নিয়োগ দেওয়াটা, আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূসের আমলে আমেরিকার সঙ্গে যে সমস্ত এগ্রিমেন্ট হয়েছে, যে সমস্ত চুক্তি হয়েছে প্রকাশ্য অপ্রকাশ্য, সেই চুক্তিগুলির ধারাবাহিকতাকে রক্ষা করার জন্যই খলিলকে এই গভর্নমেন্টে নিতে হলো? এক্স্যাক্টলি দেখেন, ডক্টর খলিলুর রহমানকে ফরেন অ্যাডভাইজার করার দুইটা সম্ভাব্য কারণ থাকতে পারে। একটা হলো যে বিএনপির নেতৃত্বে ফরেন পলিসি বা ডিপ্লোমেসিতে স্কিল লোক নাই, হ্যাঁ, মানে দক্ষতার অভাব আছে, একটা হইতে পারে, সেই জন্য একটা টেকনোক্রেট আনা হলো। আরেকটা হলো যে এটা আমেরিকার এজেন্ডা, কারণ উনি আসছেন আমেরিকা থেকে, উনি এই প্রথমে তো সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, তারপর তখন নানা রকম কথা উঠছিল, করিডোরের সময় তো আমাদের আর্মি চিফ বলছিল নো ব্লাডি করিডোর ইত্যাদি নানা রকম ইয়ে ছিল। আমরা বুঝতে পারতেছিলাম উনি একটা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের মধ্যে আছে। এখন যেহেতু ইউনূস গভর্নমেন্ট ইজ নো মোর, তাইলে এখন এটা ক্যারি ফরওয়ার্ড করতে গেলে এই যে সমস্ত জিনিসগুলি মানে চলমান ছিল, ক্যারি ফরওয়ার্ড করতে গেলে তো মানে সেরকম একটা লোক লাগবে।
তো ইজ নান বাট খলিলুর রহমান, এবং তারেক রহমানকে একটু কম্প্রোমাইজ করতে হয়েছে। এটা কিন্তু এক ধরনের কম্প্রোমাইজ। কিন্তু আমি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে খলিলুর রহমানকে তারেক রহমানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে? তাই তো, তা না হলে কেন? আমি তো বলি, যেমন ধরেন আমি বলি আমির খসরু মাহমুদ চৌধুরী না, হি ইজ কেপেবল এনাফ টু বি এ ফরেন মিনিস্টার, ইংরেজি ভালো জানেন, ইন্টারন্যাশনাল পলিটিক্স ভালো জানেন, মানে তার কোনো ব্যাপারই ছিল না হ্যাঁ তাকে ফরেন মিনিস্টার করা। বা আরও লোক আছে, বিএনপি তো নাই এমন তো না। এবং যদি টেকনোক্রেটও আনতে হয় তাহলে খলিলকে আনতে হবে, কেন আর নাই। তো ফলে এটা বোঝাই যাচ্ছে এবং তারেক রহমানও কি করবে বেচারা, মানে এটা সব দিক তো সামলাইতে হয়, বুঝছেন না? তাকে এই যে নতুনভাবে দেশের ভার নিছেন, এখন উনি আবার যদি এটা মানে আমেরিকার এই এজেন্ডা যদি একমত না হন, তাহলে কোন ঝামেলা হয় না হয়। হ্যাঁ, তো ফলে একটা কম্প্রোমাইজ করলেন আপাতত, তারপর আবার দেখি কি হয়। তবে এটা ঠিক, মানে একটা বড় ধরনের ঝামেলার মধ্যে পড়ে গেছে বাংলাদেশ। এই ঝামেলাটা ইউনূস সাহেব তৈরি করে দিয়ে গেছেন। হ্যাঁ, তৈরি করে দিয়ে গেছেন। এবং আমি তো বললাম বাংলাদেশ অভিশাপ মুক্ত হয়েছে। হ্যাঁ, অভিশাপ মুক্ত হয়েছে। মানে অভিশাপ মুক্ত হয়েছে কখন? মানে ইউনূস সাহেব দায়িত্ব নেওয়ার কারণে নাকি দায়িত্ব ছাড়ার কারণে? দায়িত্ব ছাড়ার পরে অভিশাপ বর্ষিত হয়েছিল, আর এখন অভিশাপ মুক্ত হয়েছে আমরা। হ্যাঁ, এবং হি শুড বি প্রসিকিউটেড। উনি দেশের যে ক্ষতি করে দেখেছেন, সোশ্যালি মপতন্ত্রের মানে মপতন্ত্র প্রতিষ্ঠা থেকে শুরু করে আপনার ফরেন পলিসিতে সব দিক থেকে উনি আমাদের যে ক্ষতি করে দিয়ে গেছে, হি শুড বি প্রসিকিউটেড। হ্যাঁ, হি শুড নট বি গো আনচ্যালেঞ্জড। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে আমি বলতেছি, দেখেন আমেরিকার সাথে এত কিছু হইতেছে, কেউ কিন্তু এখন কিছু বলে না। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার। এইটা যে ভারতের সাথে চুক্তির ব্যাপারগুলিকে আমরা কিভাবে দেখছি, ভারতের সাথে চুক্তিগুলির ব্যাপারে আমরা গত 18 মাস কিভাবে দেখছি, কিন্তু আমেরিকার সাথে যে আচ্ছা, একটা কথা, ভারতের সাথে চুক্তির ব্যাপারে গত 18 মাস ধরে আমরা কিন্তু নানা ধরনের স্লোগান শুনেছি, পলিটিক্যাল বক্তব্য শুনেছি যে ভারত আমাদের শেষ করে দিয়েছে, গোপন চুক্তি করেছে, দেশ বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা ভারতের কাছে, এগুলো আমরা অনেক শুনেছি। কিন্তু গত 18 মাসে একবার দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললো যে এই সরকার আসা নিয়ে 10টা না 12টা চুক্তি বাতিল করছে। পরের দিনই দেখলাম আবার তৌহিদ হোসেন সাহেব, যিনি আপনার ফরেন অ্যাডভাইজার ছিলেন, তিনি বললেন যে না, ওরকম কোনো চুক্তি বাতিল হয় নাই। এবং ওখানে যে সমস্ত চুক্তির কথা বলা হয়েছিল আসিফ মাহমুদের, সেগুলো সব কল্পিত চুক্তি, ওদের কোনো চুক্তিই নাই। তো এই যে হলো, তাহলে আমার কথাটা হলো কি যে আমরা যে শেখ হাসিনা যে ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি, যে চুক্তিগুলির মাধ্যমে আমরা এটা মনে করতে পারি, সেই চুক্তিগুলি এই সরকার ডিসক্লোজ কেন করলো না, অথবা বাতিল কেন করলো না? শুনেন, মুখে বাংলাদেশের মানে ইউনূস সরকার থেকে শুরু করে আরও অনেক স্টেক হোল্ডার আছে যারা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটাকে ক্যাশ করতে চাইছে। হ্যাঁ, ভার্চুয়ালি এরা তো অ্যান্টি ইন্ডিয়ান না। হ্যাঁ, তারা ইন্ডিয়ান সিনেমা দেখে, তারা ইন্ডিয়া ঘুরতে যায়, ট্রিটমেন্টে যায়, কিন্তু একটা ভারত বিরোধী একটা মানে জজবা তুলে, একটা সেন্টিমেন্ট তুলে এইটাকে পলিটিক্যাল স্বার্থে ক্যাপিটালাইজ করতে চাইছে। হ্যাঁ, কে ভারত বিরোধী বলেন? যদি সরকারে যায়, বিশেষ করে এই দেশের কোনো সরকার ভারতকে হোস্টাইল করে আপনার শাসন করতে পারবে? হোস্টাইল করে আপনি বলেন, এটা এই বাস্তবতা কি বলে? আপনি করবেন কি ইকুয়াল রাইট এবং ইকুয়াল প্রেস্টিজের জন্য আপনি ফাইট করবেন, জি, তাই না? ফাইট করবেন, যেখানে বিগ ব্রাদারলি অ্যাটিটিউড রাখা চলবে না, আমরা একটা ইকুয়াল, সেটা আপনি করবেন। আপনি করতেছেন কি, ভারতের মানচিত্র পাল্টায় দিব, তো এই 7 সিস্টার দখল করে নিব, তো এইটা সেইটা। হ্যাঁ, এগুলি কোনো ডিপ্লোমেসি? হ্যাঁ, এগুলো কোনো খোদ চিফ অ্যাডভাইজারই তো এইসব কথা বলছেন, এবং তাও কি ক্ষমতা নেওয়ার আগেই, অন হিজ ওয়ে ফ্রম প্যারিস টু ঢাকা, উনি বলতেছেন যে 7 সিস্টার ডিস্টেবলাইজ করে দেবো ইত্যাদি। এগুলি কোনো কথা? এখন কি হচ্ছে? হ্যাঁ, দেখেন, এই যে ভারতের সাথে চুক্তির ব্যাপারে আমরা বিরাট ভোকাল না, আর আমেরিকার সাথে যখন, তখন কিন্তু আমরা নিশ্চুপ। কারণটা কি জানেন? কারণ হচ্ছে ভারত হচ্ছে হিন্দু প্রধান দেশ, আর আমেরিকা হচ্ছে খ্রিস্টান প্রধান দেশ। আমাদের মধ্যে এই কারণ খ্রিস্ট ধর্মের সাথে ইসলাম ধর্মের কিন্তু একটা নৈকট্য আছে, জি, একটা নৈকট্য আছে, কিন্তু হিন্দু ধর্ম হচ্ছে আমাদের সবচেয়ে কি বলে যে মানে চক্ষুশূল আর কি। হ্যাঁ, চক্ষুশূল আমাদের। ফলে ইন্ডিয়ার ছোট জিনিস বড়, আমেরিকার বড় জিনিস ছোট। এবং দেখবেন এই যে এত কিছু যে করে গেলেন ইউনূস সাহেব, হ্যাঁ, কেউ কোনো কথা বললো না, পলিটিক্যাল পার্টিগুলি কেউ কিছু বললো না। কিছু আমরা কিছু টুকটাক বুদ্ধিজীবী আছে, তারা কিছু বলছে, হ্যাঁ, আনু মোহাম্মদ টাইপের কিছু লোক আছে, তারা কিছু বলছে, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলি আজ কেউ কিছু বললো না যে আপনি কি করতেছেন।
এনডিএ কেন হবে, নন ডিসক্লোজার কেন হবে? হ্যাঁ, আপনি জানান, জাতিকে জানান কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, ভিতরে ভিতরে আপনি কি করে করে আর রাখছেন? তাছাড়া একটা অস্থায়ী সরকার মাত্র যে নাকি 1.5 বছরের জন্য আসছে, এবং তার মেয়াদের শেষ মুহূর্তে এসে এত বড় একটা চুক্তি সে করে গেলো, কেউ কিছু বললো না। সবাই কিন্তু ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল, অথবা ভয়ে ছিল যে যদি এগুলি বললে পরে উনি আবার অভিমান করে ইলেকশন বন্ধ করে দেন, এটাও হতে পারে। এবং দেখেন, আমার তো ধারণা ইউনূস সাহেব সবাইকে ব্ল্যাকমেল করেছেন। হ্যাঁ, উনি তো বললাম তো, উনি হি ইজ এ প্লেয়ার অফ হাইয়েস্ট অর্ডার। এত বড় খেলোয়াড় সে আর কি, ও নিজেও বলছে আমরা বড় মাঠের খেলোয়াড়। যাই হোক, এখন এইসব মানে গিরিঙ্গি করছে 18 মাস ধরে সংস্কারের নামে। দেখেন সংস্কারটা কেন হয়েছে জানেন? সংস্কারের জন্য আপনি যত বড় ক্যানভাস নেবেন, টেনুর তত লম্বা হবে। রাইট রাইট। বুঝছেন? আপনি যদি ছোট সংস্কার নেন, যাতে নির্বাচন কমিশন সংস্কার করি যাতে নির্বাচনটা ভালো হয়, তাহলে তো আপনি বেশি দিন থাকতে পারতেছেন না। আপনি এই জন্য ডেলিভারেটলি একটা বড় ক্যানভাস নেওয়া হয়েছে। হ্যাঁ, কতগুলি মানে শতাধিক আপনার সংস্কার প্রস্তাব ইত্যাদি নিয়ে জাতিকে মানে একটা কি বলবো, দেখেন কত টাকার এখানে অপচয় হয়েছে, কত শ্রম, কত কর্মঘণ্টা নষ্ট। হ্যাঁ, এবং আলটিমেটলি কি হলো? এটা কি হলো? আলটিমেটলি কিছুই না, কিছুই না, কিছুই না। সব এটা ঝুলে গেছে, তো এটা ঝুলে গেছে। জি। হ্যাঁ, তো ফলে আমরা তো আগে থেকে বলছি, আপনিও বলতেছিলেন, আমিও বলতেছিলাম, হ্যাঁ। এগুলি কোনো মূল্য নাই। একটা দল যদি আপনার 2/3 মেজরিটি পায়, সে তার ইচ্ছা মতো আপনার অ্যামেন্ডমেন্ট করে দিবে, সব তার ইচ্ছা মতো সংবিধান চলবে। এগুলি কি? হ্যাঁ, এবং একটা কথা আমরা বলতেছিলাম যে পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট ছাড়া সংস্কারের কোনো মূল্য নাই। পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্টও হলো না, কিছু হলো না, এবং এগুলো সব পৃথা হয়ে গেল। হ্যাঁ, এবং একটা হাস্যকর ইতিহাস হয়ে গেল আমাদের জন্য। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, মানে মাহবুব ভাইয়ের কথা শুনে আমি নিজেও একটু ভীত, কিন্তু যে আসলে আমরা কোন গাড্ডার মধ্যে পড়ে গেলাম যেমন তেমন, তার হচ্ছে বড় কথা হলো ওই বৃদ্ধ ভদ্রলোক আমাদের কোন গাড্ডায় ফেলে গেলেন, খুব মেটিকুলাসলি ফেলে গেলেন। এবং এমন একটা এনভায়রনমেন্ট উনি ক্রিয়েট করেছিলেন যে পলিটিক্যাল পার্টিগুলো এর প্রতিবাদ করার মতো সুযোগ পায়নি, কারণ সব পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে একটা আতঙ্ক ছিল যে কিছু বললে উনি যদি আবার নির্বাচন না দেন। এই যে একটা জটিলতা, এর মাঝখান থেকে এই দেশ কীভাবে বেরোবে? দেশ বেরোতে না পারলে জনগণও কিন্তু আসলে এক ধরনের পরাধীনতার মধ্যে যাবে। আমরা আশাবাদী, কারণ তারেক রহমান সাহেব তার নির্বাচনী স্লোগানেই বলেছেন যে সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ। তা আমরা কি সবার আগে বাংলাদেশ, মানে আমরা বাংলাদেশের যে সার্বভৌমত্ব, বাংলাদেশের যে অধিকার, সেগুলিকে নিয়ে আমি সবার আগে এগিয়ে যেতে পারবো আগামী দিনগুলোতে? সেটা হয়তো আমাদের দেখতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।